ইউনূসকে অনেকেই বলে থাকেন যে ওনার কোনো গার্স নাই, উনি মেরুদণ্ডহীন একজন মানুষ, উনি সমস্ত রাজনৈতিক দলগুলো যে আছে তাদের সাথে সমঝোতা করে কেমনে ক্ষমতায় থাকবে সেই চিন্তা করতেছে, উনি 50 বছর ক্ষমতায় থাকবেন, উনি এই দেশে কোনোদিন ইলেকশন দিবেন না। এই ধরনের কথাবার্তা শুনতে 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 আমরা যারা ইউনূস ভক্ত একসময় টায়ার্ড হয়ে গেছি। আমরা জানতাম, আমরা বলছি বহুবার যে দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল আন্তর্জাতিক মানের খেলোয়াড়, উনি খেলতে জানে, উনি খেলাতে জানে, উনি মানুষের নার্ভ চিনে, উনি কাউকে তোয়াক্কা করেন না, উনি কাউকে কেয়ার করেন না, উনি কোনো দলকে তোষামোদি করেন না, উনি কাউকে কেয়ার করে যে তার মন রাখবো বা তার মন রাখবো করে করে আমি কোনো ডিসিশনে দিলাম না, এই ধরনের মানুষ উনি নয়। আপনারা সময় মতো ওনার হ্যাডম দেখতে পারবেন। এইবার উনি হ্যাডম দেখাই দিয়েছেন বন্ধুরা, গতকালকে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ জারি করে দিয়েছেন এবং এটা উপদেষ্টা পরিষদ থেকে পাশ করাই দিয়েছেন, যেটা নিয়ে অনেকেরই দাবি ছিল বা বিশেষ করে বিএনপির একটা আপত্তি ছিল। অনেকে ভাবছে যে বিএনপির কথা হয়তো শুনবে, উনি হয়তো আরপিওটা করবে না, বা বিএনপি যে সমস্ত কথা বলছে সেগুলো চিন্তা ভাবনা আছে, বিএনপির সাথে একটা সক্ষতা আছে। এতদিন তো শুনছিলাম এনসিপির সাথে আছে, ইদানিং শুনতেছি বিএনপির সাথে, জামাতের সাথে। আসলে ডক্টর ইউনূস কাউর না, ডক্টর ইউনূস হলো জনগণের, আপনার, আপনি যে দেখছেন আপনার সরকার। সে এমন একটি ধ্বংসী, এমন এক তোলপাড় করা ডিসিশন উনি আজকে দিয়ে দিলেন, মানে মঙ্গলবার দিন দিয়ে দিলেন, যেটা দেখার পর সমস্ত যারা রাজনীতি করে, রাজনৈতিক দলগুলোর মাথা খারাপ হয়ে গেছে। উনি স্ট্রেট করে আরপিওতে সংসদীয় এরা বলে দিচ্ছেন, নির্বাচন যদি কোনো সাথে জোট করে করতে হয় তাহলে নিজের যে দলীয় প্রতীক আছে সেটা নিয়ে নির্বাচন করতে হবে, যেটা বন্ধুরা এতদিন ছিল অন্য নিয়ম। বাংলাদেশে আমরা দেখছি যে 14 দলীয় জোট করে আসর ইনু, তারপরে রাশেদ খান মেনন, তারপরে এরকম আরো যে দিলীপ বিশ্বাস না দিলীপ বড়ুয়া, এরা আওয়ামী লীগের ব্যানারে নৌকা মার্কা ইলেকশন কইরা পাশ কইরা তারপরে এখানে মন্ত্রিত্ব হয়েছে। এখন আর সেটা হবে না। এখন আপনি যদি বিএনপি থেকে দাঁড়াইতে চান, আপনি যে দলের, আপনি যদি নাগরিক কমিটির হন, নাগরিক ঐক্যর হন, বা আপনি যদি এনসিপির হন, বা আপনি যদি জামাতের হন, আপনাকে আপনার দলের প্রতীক নিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কি একটা অবস্থা চিন্তা করছেন? এখন আপনি ধরে নেন যে দলীয় প্রতীক তো একটা বিরাট ব্যাপার। আমরা বাংলাদেশে সারা জীবন দেখে আসছি যে ধানের শীষ অথবা নৌকায় যে দাঁড়াইছে সেই পাশ, ধানের শীষে যে দাঁড়াইছে সেই পাশ। এখন যদি ধানের শীষের বদলে আপনি অন্য একটা প্রতীক নিয়ে ইলেকশন করেন তাহলে কি হবে? ওখানে ধানের শীষ থাকবে না। ধানের শীষে যারা ছিল যে ওই এলাকার প্রভাবশালী নেতৃবৃন্দ, তারা তো হয়তো অন্য একটা মার্কা নিয়ে ইলেকশন করে স্বতন্ত্র হইয়া, তখন আপনাকে ওরা ভোট দিবে। আপনি বাইরে থেকে আসছেন, আপনি ধানের শীষ না, আপনি আপনার প্রতিক্রিয়া করতেছেন, আপনার ভোট দিবে না, দিবে না। এই যে একটা মানে নিয়ম বা এই যে একটা সংশোধনী এই জুলাই সনদে ছিল, এই জুলাই সনদে এইটাকে এখন এই কিছু 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 করে প্রফেসর ইউনূস পাস করবে। এক করে পাস না করলেও কিছু 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 করে অনেক কিছু পাস করে বলে, জুলাই সনদ পাস করে বলে, আপনারা নিশ্চিত থাকেন উনি আজকে যে ডিক্লারেশন দিয়েছেন মধ্যে অনেকগুলো সংশোধনী অলরেডি আইসা গেছে। কারণ জিজ্ঞেস করে নাই, সেটা বিএনপির সাথে বসছে না, জামাতের সাথে বসছে না, এনসিপির সাথে বসছে। ওনার মনে হয়েছে এগুলো করা দরকার জনস্বার্থে, ওনার মনে হয়েছে এগুলো করা দরকার যার দেশের জন্য মঙ্গল হবে, করে দিচ্ছে, নিমিশে করে দিচ্ছে। কারণ পাত্তাও দেয়নি, কারণ জিজ্ঞাসা করে নাই। এই যে যুগান্তকারী সিদ্ধান্তটা প্রফেসর ইউনূস নিলেন, প্রফেসর ইউনূস দেখাই দিল না বলেন, উনি কারণে ভয় পায়, উনি কারণে জিজ্ঞাসা করছে যে আর কি ওরা মানে পাশ করে দিল উপদেষ্টা পরিষদের মাধ্যমে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জানে, আপনারা বলেন উনি ভয় পায়, উনি উত্তুবুত্তু করার মানুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না। এক এক করে সব খেলা সে খেলবে, সব খেলা সবাইকে গোল দিয়া ডাকে দাঁড়ায় থাকবে, এমন রেফারি আমরা চেয়েছিলাম। সব কল্পনার অবসান ঘটিয়ে বিএনপিকে উপেক্ষা করে ডক্টর ইউনূস সরকারের 12টি যুগান্তকারী সিদ্ধান্ত বাংলাদেশ বদলে দিবে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বদলে দিবে, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং এর মধ্য দিয়ে বিএনপি জয়বাংলা হয়ে যাবে। বিএনপির সামনে সুষ্ঠু নির্বাচন কাঙ্ক্ষিত নয়, তাদের রাস্তা একটাই, যদি কারচুপি নির্বাচন করে 111 টাইপের কোন একটা বন্দোবস্তের মাধ্যমে ক্ষমতা আসা যায়। জনগণের ভোটে ক্ষমতা আসবে এরকম ইচ্ছাই বিএনপি নাই। কারণ তারা যে নমিনেশন দিয়েছে, এই নমিনেশন থেকেই বোঝা যায় যে জনগণের ভোটে জিতে আসার মতো ইচ্ছা তাদের নাই। জুলাই ভিত্তিক জন আকাঙ্ক্ষার প্রার্থী তারা দিতে পারেনি, দেয়নি। টাকাওয়ালা নমিনেশন বিক্রি করা এবং পেশি শক্তি আছে, পুরনো বিতর্কিত 2 ঠ্যাঙের 2.5 ঠ্যাং কবরে গেছে, এই টাইপের লোকজনকে দিয়ে বিএনপি তাদের নমিনেশন সাজিয়েছে, যেটা নতুন বাংলাদেশের সাথে একদম যায় না। চান্দাবাজ, গডফাদার, ভারতের দালাল, এসালামের দালাল, এই হচ্ছে বিএনপির প্রার্থী। এর মানে বিএনপি আসলে নির্বাচনে জিতে আসার আশা করে না, বিএনপি ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সামনে চিন্তা হচ্ছে যে কিভাবে কারচুপি করে নির্বাচনে জেতা যায়। বিএনপির নেতা কর্মী আপনার যদি আত্মীয় হয়, বা আপনি যদি আমার আলোচনা শুনেন, আপনি যদি কোনো বিএনপি নেতার স্ত্রী হন, তাহলে গভীর রাতে জিজ্ঞেস করবেন আপনার স্বামী বিএনপি নেতাকে, কি তোমরা কি আসলে জিততে পারবা? তখন সে বলবে যে না, জনগণ তো আমাদের সাথে নাই, কিন্তু ভোট টাকিয়ে যাবে। এটা হচ্ছে তাদের ধান্দা। আমি বলছি, আপনি প্রমাণ করেন। এবং বিএনপির আপনার যদি একদম ক্লোজ ফ্রেন্ড বাকি হয় যে আপনাকে সত্য কথা বলবে, তাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতাদের, কেউই জয়ের ব্যাপারে আশাবাদী না। বিএনপির লোকজন আশাবাদী মূলত ভোট কারচুপি করে জিতবে। এই জায়গায় ভোট কারচুপির রাস্তা বন্ধ করে দিতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে 12টি সংশোধনী আনা হয়েছে। এই 12টি বিধান প্রত্যেকটা ঐতিহাসিক, যুগান্তকারী, ইতিবাচক, এবং এই 12টার বেশিরভাগই বিএনপি ঠেকানোর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বিএনপিকে উপেক্ষা করে নানান কল্পনার অবসান ঘটিয়ে ডক্টর ইউনূস সরকার চূড়ান্তভাবে গেজেট প্রকাশ করেছে। এর মানে এটা আইন, এটা পরিবর্তন করার সুযোগ আগামী নির্বাচনের আগে অ্যাটলিস্ট নাই। এখন পরে যদি কেউ ক্ষমতা এসে করে তাদের আছে, কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এই বিধান পরিবর্তনের সুযোগ নাই। মানে ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, পেশি শক্তি, কালো টাকা, এগুলো থাকছে না। সব মিলিয়ে যেটা যোগ হয়েছে, এগুলো ঐতিহাসিক, যুগান্তকারী, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করছে। আমি সেগুলো আপনাদেরকে শোনাবো।
এই সংশোধিত আরপিও ধরেই শীঘ্রই দল ও প্রার্থী আচরণ বিধিমালা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন। মানে এটা অর্ডারে জারি হয়েছে, এই জায়গা থেকে পিছু হটার সুযোগ আর নেই এবং ভোট দেওয়ার নতুন আরপি অনুযায়ী জোট করে নির্বাচন করলেও যার যার দলীয় প্রতীক নিয়ে ভোটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মজা না? কেমন লাগে? বিএনপি 51 জন চিঠি দিয়েছিলেন, আসিফ নজরুল নাকি আশ্বাসও দিয়েছিল যে না 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 এটা আমি দেখবো, কিন্তু দেখতে পারেন কারণ ইউনুস অবিচল ছিলেন। এবং এগুলো নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন তাদের সুপারিশ মালার সাথে সম্পর্কিত, এটা পরিবর্তন করা যায় না। প্রার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কমিটি পদ ছাড়তে হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা পরিচালনা কমিটি, গভর্নিং বডিতে থাকে কেউ জাতীয় সংসদে নির্বাচন প্রার্থী হতে পারে না। অথচ এটা বিএনপি প্রার্থীদের ক্ষেত্রে হওয়ার হামেশা ছিল এবং এখনো বিএনপির যারা প্রার্থী বেশিরভাগই দেখবেন যে কোনো না কোনোভাবে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি। এবং এটা আওয়ামী লীগ বিএনপির রাজনীতির অন্যতম একটা ভিত্তি। শিক্ষকদের জিম্মি করে নানানভাবে সভাপতি ভোট চুরি করতো। আওয়ামী লীগের একটা কমন প্র্যাকটিস ছিল, বিএনপির কমন প্র্যাকটিস থাকতে পারবে না, চলবে না। এবং শিক্ষক স্থানীয় সরকার নির্বাচনে কিছু বিধান আসবে দেখবেন, শিক্ষাগত যোগ্যতা যে এই পাস না হলে অমুক জায়গায় প্রার্থী হওয়া যাবে না। এতে বিএনপির যারা প্রার্থী অনেকে তো প্রার্থী দেবে না, তারা তো শিক্ষিত না। আদালত ঘোষিত ফেরারি পলাতক আসামি প্রার্থী হতে পারবে না। 1.5 দশক পর সেনাবাহিনী এবার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে নির্বাচনে। সেনাবাহিনী রিজার্ভ ফোর্স হিসেবে থাকতো, কিন্তু না, এবার সেনাবাহিনী সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা করবে। তার মানে ভোট চুরি করতে গেলে সেনাবাহিনী পিটিয়ে পাশা লাল করে দিবে। সেনাবাহিনী যে কি পিটান পিটাতে পারে, ভোট চোরদের যে কিভাবে শাস্তি করতে পারে এই জাতি জানে। এবার সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু করবে। কোনো ভোট চুরির যারা চিন্তা করেন এটা বাদ দেন, পিটিয়ে পাশা লাল করে দিবে। কল্পনা করে স্ত্রী সন্তানের সামনে পেটানো হবে ভোট চুরি করতে গেলে। অর্থাৎ ভোট চুরি বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে কিভাবে নির্বাচন করবেন, জনগণের সমর্থন পাবেন, ওই রাস্তা খুঁজেন। না ভোট চালু হয়েছে, সমান ভোট পেলে কোনো ভোট হবে। জামানত বেড়ে 50,000 টাকা হয়েছে। দল আচরণবিধি লঙ্ঘন করলে 1.5 লাখ টাকা জরিমানা। চালু হলো আইটি সাপোর্ট পোস্টাল ভোটিং পদ্ধতি। এখন এই পোস্টাল মানে প্রবাসীরা ভোট দিতে পারে, প্রবাসীদের ভোট 80% জামাত। এই কারণে বিএনপির এই পাপিয়া টাপিয়া এইসব কিছু মহিলা আছে না, বাজে মহিলা, এইসব ফালতু মহিলাগুলো প্রবাসীদের ভোটাধিকারের বিরোধিতা করেছে। কারণ তারা জানে যে প্রবাসীদের ভোট জামাতের, প্রবাসীদের ভোটের উপর নিয়ন্ত্রণ আছে ইলিয়াস পিনাকি, এম রহমান মাসুমেদের। এরা কেউ এই বিএনপির অন্ধ অনুসারী নয় বা বিএনপিকে নির্লজ্জ সমর্থন দিবে না। দর্শক, এছাড়া কোনো কেন্দ্রে অনিয়ম বা গোলযোগ হলে পুরো আসনে ভোট বাতিলের ক্ষমতা পেল ইসি। এইটা বিএনপির বা সম্ভাব্য ভোট চোরদের জন্য একটা বিশাল থ্রেট। কারণ কিছু আসনে ভোট চুরি এগুলো বিচ্ছিন্ন বা ওগুলো স্থগিত করে এমন যে আপনি 2 জায়গা উল্টাপাল্টা করবেন, পুরো নির্বাচনী বাতিল। তার আগে এটা কারচুপি করেও নির্বাচন কমিশন বলতো যে বিচ্ছিন্ন ঘটনা, এমনি তো ওইসব জায়গা ছাড়া ঠিক আছে, কিন্তু না। এখন যেটা হবে, আপনি 2 জায়গায় উল্টাপাল্টা করবেন, ওই 2 জায়গা কেন্দ্র করে পুরো নির্বাচনের ফলাফল বাতিল করা হবে, নতুনভাবে নির্বাচন হবে। এর মানে আপনি কারচুপি করে কোনোভাবেই জিততে পারবেন না। এছাড়া হলফনামা অসত্য তথ্য দিলে নির্বাচিতের পরও ব্যবস্থা নিতে পারবে। এই যে শেখ হাসিনা, তারও এমপি পদ থাকে না, এরকম অনেকে আছে। এই সব সিস্টেম করে এমপি হয়ে যায়। এমপি হলে তার কোনো বাধা নেই, কিন্তু না, আপনি এমপি হওয়ার পরও আপনি শান্তিতে থাকতে পারবেন না। কোনো কালো টাকার মালিক আপনার ব্যবসা বাণিজ্য গোপন করেছেন। মিডিয়ার যুগে বিএনপির প্রার্থীদের বেশিরভাগই দেখবেন যে গোপন ব্যবসা, অবৈধ ইনকাম কিছু না কিছু আছে, ট্যাক্স বাকি। এদের এমপি পদ থাকবে না। ওই যে ডাকসুতে কোনো প্রার্থী পায় না, পরে আবিদ নামের একটা স্যাঁচা ছেলেকে ধরে এনেছে, ওই জয় বাংলা। এরকম বিএনপির ধান্দাবাজি সব জয় বাংলা হয়ে যাবে। সংসদীয় আরপিও 2 নম্বর অনুচ্ছেদ আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর নাম যুক্ত করা হয়। 2001 সালে ভোটের বিধান ছিল। 2001 সালে ভোট, 1 সালে ভোট সুষ্ঠু হয়েছিল, 8 সালে ভোট শান্তিপূর্ণ হয়েছিল। এবার সুষ্ঠু শান্তিপূর্ণ সবই হবে। এছাড়া রিটার্নিং অফিসার কোনো ভোট করার মধ্যে বরখাস্ত করলে ইসি অবহিত করতে হবে, আদালতে ফেরার হিসেবে নানান বিষয়ে যুক্ত করে। প্রত্যেকটাই এই যে 12টা বিধান বললাম সুষ্ঠু নির্বাচনের জন্য যথেষ্ট অগ্রগতি। ঝুঁকেঙ্গা নেই বাউ, ঝুঁকেঙ্গা নেই, এমন সিদ্ধান্ত এই মুহূর্তে তৈরি হচ্ছে। সিদ্ধান্তগুলোর জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, যারাই নিচ্ছেন এই সিদ্ধান্ত। তবে যেহেতু সরকারে ডক্টর ইউনুস, তো ধন্যবাদটা তিনি একাংশে পাও না। অনেকে আমার গালাগালি করবেন যে তুই ইউনুসের পক্ষে কেন কথা বলছিস। দেখেন, এই বিষয়গুলো ইউনুসের পক্ষে না, আমি যেটা বাংলাদেশের পক্ষে, যেটা আগামী দিনে বাংলাদেশকে শক্তিশালী করবে, আগামী দিনে বাংলাদেশকে সার্বভৌমত্ব, নিরাপত্তা, এই জিনিসগুলো মেকশিওর করবে। এই বিষয়গুলো বিশেষ করে আমরা যখন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেশিনারিজ কিনছি, সামরিক বাহিনীকে, বিমান বাহিনীকে, নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য, সেক্ষেত্রে সরকারে যেই থাকেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটা নিষেধাজ্ঞা দেওয়ার কিন্তু ছক কষতেছে। কারণ আজকে একটা নিউজ দিচ্ছে, আপনারা যারা দেখেন নাই দেখে নেবেন, যে চীন থেকে বাংলাদেশ এই যে একের পর এক ধাঁচু টাইপের মানে মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিচ্ছে বা যৌথভাবে ড্রোন কারখানা তৈরির উৎপাদনের চিন্তা করছে, তখনই যখন আমেরিকার নিষেধাজ্ঞার আলাপ আলোচনা আসতেছে বা সরকার নতুন আরেক সিদ্ধান্ত নিচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাওয়ার আগে বাংলাদেশের নিষেধাজ্ঞা খাওয়াই দিবে কিনা সেটাও এখানে বড় বিষয়। তবে দিন শেষে সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর। আমাদের আগামী দিনে বা ভবিষ্যতে যদি আমরা শত্রু হিসেবে পরিগণিত করি মিয়ানমার এবং ভারত। এখন প্রশ্ন হচ্ছে, ভারত এবং মিয়ানমারের কথা বাদ দিই, ভারত বিশেষ করে চাইলে 2-4-5 মিনিটে বাংলাদেশে কিন্তু বড়াই ফেলতে পারবে। এখন আমাদের দরকার কি? বড়াই ফেলার জন্য তারা আকাশে হামলা চালাবে, যুদ্ধ বিমান হোক অথবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। তো আমাদের কাছে কি আছে এই মুহূর্তে? এখন আমরাও এমন জিনিস কিনতেছি যেটা দিয়া আপনার মোটামুটি পাশের দেশগুলোকেও হালকা লানা দেওয়া যাবে, প্লাস আমাদের দেশেও মেশিনারিজ পাঠালে ঠেকাই দেওয়া যাবে। চীন থেকে নতুন করে বিশেষ করে প্রতিরক্ষা খাতে নতুন আর একটা সিদ্ধান্ত আসছে যে আমরা এই সরকার বর্তমানে
ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আমরা কেনার সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে জানি না যে বাংলাদেশে আসলে আমাদের কি টাইপের ক্ষেপণাস্ত্র এই মুহূর্তে আছে। এর মধ্যে নতুন খবর হচ্ছে চীনের কাছ থেকে ভয়ঙ্কর SY-400 ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর 2030 সালের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক এবং শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার বরাতে ভারতীয় গণমাধ্যম দ্য উইকে প্রকাশিত হয়েছে আপনার এই বক্তব্য যে চীনের কাছ থেকে যে ট্যান্সি যুদ্ধ বিমান কেনার পাশাপাশি SY-400 ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে সরকার। ভারতও আমরা চাইলে 5 মিনিটে একটা অস্থির সিচুয়েশন তৈরি করে দিতে পারবো আর কি, মানে পরবর্তীতে ভারত আমাদেরকে ভরাই ফেলবে। তারপরেও মানে এখনো যে একবারে কিছুই নাই মামার চেয়ে কারামাওয়া ভালো। আমি মনে করি আমাদের অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ দরকার। উত্তর কোরিয়া দেখেন, মিয়ানমারে দেখেন, কেউ বেশি লাড়াচাড়া করে না, কারণ এদের কাছে মেশিনারিজ আছে। বাংলাদেশকেও আগামী দিনে মেরুদণ্ড সোজা করে চলতে হলে এই মেশিনারিজ লাগবে, আরো কিনতে হবে আধুনিক মানের। রাজার উপরে রানী, রানীর উপরে গোলাম, এটা নাকি তুরুপের তাস। এবারের নির্বাচনে তুরুপের তাস খেলছে জামাত। নির্বাচনে প্রার্থী করছে ভিপি সাদিক কায়ুমকে, প্রার্থী করছে ছাত্র শিবিরের সভাপতি জাহিদ ইসলামকে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য এসেছে, শেয়ার করছি আপনাদের সাথে। তথ্যগুলা খুবই জটিল এবং কঠিন খেলা এখন খেলতে নেমেছে। বিএনপির ডিক্লারেশনের পরে জামাত তাদের নিজস্ব প্রার্থী পরিবর্তনের পরিকল্পনা করেছে এবং কঠিন পরিকল্পনা, কঠিন ছক এঁকেছেন। আমেরিকা থেকে ইউকে এবং তুরস্ক, সৌদি আরবের 4টি দেশ সফর করে ঢাকায় নেমেই প্রথম দিনই সন্ধ্যায় সর্বোচ্চ কমিটিকে নিয়ে বৈঠকে বসেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। আর সেই কমিটির বৈঠকের ভিতরেই আলোচনা হয়েছে ঢাকার আসনগুলাতে চমক দেখাবে জামাত। ঢাকায় যেই নির্বাচনী আসন যত বেশি চমক হবে, সারা বাংলাদেশ এর চমকটা ছড়িয়ে পড়বে। ডাকসু নির্বাচনের প্রভাবটাই পরদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছে, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভাবটাই পরদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরো বেশি বিজয়ী হয়েছে। এই কথাটা কোনো গতানুগতিক কথা নয়। আমার নিজের চোখ দিয়ে ডাকসু নির্বাচন 90-তে যখন ছাত্রদল বিপুল ভোটে পাশ করলো, আর 91-তে বেগম খালেদা জিয়াও বিপুল ভোটে প্রধানমন্ত্রী হলেন। এই জায়গা থেকে এবার যারা নাকি বলতে চান বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়, তারা আসলে মানে নিজ ইচ্ছা করে মানুষকে নিজে ঘু খেয়েছে আর মানুষকে ঘু খাওয়ানোর চেষ্টা করে। মানে যে কোনো মানুষ ভুলবশত ঘু খেয়ে ফেলছে নিজে, এখন চাই যে পুরো জাতিটাকে ঘু খাওয়াতে। তাদের অবস্থা হলো এই চরিত্রের কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনৈতিক বিশ্লেষক বিভিন্ন টকশোতে এরকম ঘু খাওয়া আলোচনা করে। কিন্তু রিয়েলিটি হলো 90-এর চাইতে আর বড় উদাহরণ কি হতে পারে। যারা 90-এ ভোটার ছিলেন তারা আমার জিনিসটার বাস্তবতা বুঝতে পারবেন। তো আজকের ডাকসু যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ নয়, সারা বাংলাদেশের তরুণদের ভিতরে, আপনি যদি তরুণ মনে করেন 18 থেকে 40ও মনে করেন, এই 18 থেকে 40-এর ভোটারের সংখ্যা অর্ধেকের বেশি বাংলাদেশে। তাই এই ভোটারের সংখ্যাটার ভিতরে যে জনপ্রিয়তা ছাত্র শিবির এনেছে, ওই জনপ্রিয়তাটা কিভাবে কাজে লাগানো যায়, ডাক্তার শফিকুর রহমান বিদেশের সফরের ভিতরে সবকিছু রেডি করেছেন। এবার ঢাকায় নেমেই প্রথম দিনের বৈঠকেই সিদ্ধান্ত এসেছে ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোতে ডাকসু ভিপি এবং জাহিদের নাম সহ আরো কিছু ছাত্র শিবিরের নেতার নাম এসেছে, যারা আগামী নির্বাচনে তাদেরকে জামাত রেখে দিয়েছিলেন পরের নির্বাচনের জন্য, যে এবার নয়, তারা 5 বছর পরে যে নির্বাচন আসবে ওই নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু দেখা গেল যে তরুণ সমাজের যে প্রভাবে সংসদে যাবে জামাত, সেই প্রভাবকে ধরে রাখার জন্য ছাত্র শিবিরের কাঁচা মাথাগুলাকে তারা নির্বাচনে নিয়ে আসতে হবে। তখন এই মাথাগুলাকে দেখে তরুণীরা ঢাকায় নেমে পড়বে জামাত শিবিরের সাথে। কারণ সাদিক কায়ুম যেদিক দিয়ে হাঁটবে ওই দিক দিয়ে অন্তত 100 ক্যামেরা হাঁটবে। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যামেরাই শুধু দেখা গিয়েছে, যখন সাদিক কায়ুম ক্যামেরার সামনে কথা বলে শুধু ক্যামেরা দেখছি, ক্যামেরার পিছনে যে কত মানুষ আছে তা দেখা সম্ভব হয়নি। তো এই দৃশ্যটাই ঢাকা শহরে চমক লাগাই দিবে ডাক্তার শফিকুর রহমান। আমরা এতটুকু জানতে পেরেছি যে সাদিক কায়ুমের আসনটা হবে ঢাকা 8, মির্জা আব্বাসের আসনটা, এই মির্জা আব্বাসের আসনটা কিন্তু ঢাকার একেবারে প্রাণকেন্দ্র, মতিঝিল সহ সবকিছু, কিন্তু সচিবালয় সহ সবকিছু, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবকিছু ওই 8-এর ভিতরে। তাই ওই ঢাকা 8-এ সাদিক কায়ুমকে দিয়ে এরপরে জাহিদকে ঢাকাতেই দিবে, কারণ কুমিল্লায় জাহিদের এলাকা 14 গ্রামে জামাতের আরেক শক্তিশালী প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আছে। আর শিবির